দিব, যে কোনো বিষয়। একা ইয়েস, শি ইজ হসপিটালাইজড, অর্থাৎ এটা হচ্ছে একটা ভার্ব, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলা হচ্ছে যে শি ইজ আন্ডার আ ডক্টর, সে একটা ডাক্তারের অধীনে আছে। হ্যাঁ, অ্যান্ড দা, অ্যাকচুয়াল কজ, ইয়েস, হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, হ্যাঁ, বা হোয়াট হ্যাপেন্ড টুডে, আমরা সঠিক কারণটা জানি না। তারপরে বলতে হবে যে স্যালাইন চলছে, দ্য স্যালাইন ইজ রানিং, দ্য স্যালাইন ইজ গোয়িং অন হিজ বডি, হ্যাঁ, স্যালাইন চলছে। তারপর হচ্ছে আমরা আশা করি সে দ্রুত সুস্থ হবে, উই হোপ দ্যাট, আমরা আশা করি যে হি উইল কাম রাউন্ড সুন, দেখেন সুন্দর একটা ওয়ার্ড, হ্যাঁ, কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া। কাম রাউন্ড মানে হচ্ছে সুস্থ হওয়া, অর্থাৎ দেখেন এটাও কিন্তু একটা ডায়লগ করা যায়, একটা প্রেজেন্ট, একটা একটা কিন্তু এটা নিয়েও একটা কথা বলা যায় যে সে দ্রুত সুস্থ হবে। তারপর হচ্ছে আমরা তার জন্য প্রার্থনা বা আমরা তার জন্য দোয়া করব। করব তাহলে কোন টেন্স? ফিউচার টেন্স, হ্যাঁ। উইল, ইয়েস, এখানে শ্যাল উইল এর ব্যবহার করতে হবে, অর্থাৎ আমরা তার জন্য, হ্যাঁ, আমরা তার জন্য দোয়া করব বা প্রার্থনা করব। উই উইল প্রে ফর, ফর হার, ফর হার, হ্যাঁ, উই উইল প্রে ফর হার, আমরা তার জন্য দোয়া করব যেন সে দ্রুত সুস্থ হয়। সো দ্যাট মানে হচ্ছে যাহাতে বা যেন, সো দ্যাট হি উইল, হি উইল গেট ওয়েল সুন, হ্যাঁ, তা গেট ওয়েল দেওয়ার থেকে এটা একটা ফ্রেজের ইংলিশ যে কাম রাউন্ড, হি উইল কাম রাউন্ড সুন, সে যেন দ্রুত সুস্থ হয়। এটা একটা ভালো ইংলিশ, জেনে রাখবেন, কাম রাউন্ড। যেমন আমাকে যদি কেউ, হ্যাঁ, COMEROUND, কাম রাউন্ড, এটা একটা ফ্রেজাল ভার্ব। তো এইভাবে কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। আপনি একটু আনমিউট করেন লিপিকা রানী, হ্যাঁ, আমরা দেখেন কথা বলছি, আপনিও একটু কথা বলবেন প্লিজ। কথা বলতে গেলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তো একটু মিউট করে রাখেন, আর আপনি সুযোগ পাইলেই আনমিউট করে আমাদের সাথে কথা বলা শুরু করে দিবেন, হ্যাঁ। দেখেন এখানে পার্সোনাল ব্যাচে লজ্জা করা যাবে না, ভয় করা যাবে না, ঘৃণা করা যাবে না, লজ্জা ঘৃণা ভয়, আমরা সবাই এখানে ফ্রেন্ড, হ্যাঁ। ইয়েস, আমরা সবাই কিন্তু এখানে ফ্রেন্ড, এটা মনে করতে হবে, অর্থাৎ আমরা কথা বলবো সবাই। এখানে আমরা সবাই কেউ কিন্তু বড় পণ্ডিত না, তাহলে আমরা এখানে আসতাম না, তাই না? আমাদেরকে ভুল হবে, প্রচুর পরিমাণে ভুল করতে হবে। দেখবেন একটা মানুষ ভুল করতে করতে এক সময় কিন্তু সে সঠিকের কাছে পৌঁছে যায়, আমাদের জীবনটাই একটা ভুল। আমরা প্রতিনিয়ত কত ভুল করি দেখবেন। ভুল, একমাত্র ভুল হয় না হচ্ছে শয়তানের, হ্যাঁ, আর সবার কিন্তু ভুল হয়, ভুল হয়। তো আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এই জায়গাটা। তো আজকে আসলে শিলা আপা উনি ওনার কোন রিলেটিভের বিয়ে নিয়ে একটু ব্যস্ত রয়েছে, দেখেন গ্রুপে অনেক স্টুডেন্ট আমরা রয়েছি, কিন্তু যোগদান করছি মাত্র খুবই কম। এখানে বিলকিস আপা, রুমা আপা একটু অসুস্থ। নূতন আমাদের সঙ্গে আজকে আমাদের রাজশাহী থেকে মাকসুদা আপাও নাই, মেহেদি হাসান ভাইয়া নাই, নাসরিন আপা হয়তো একটু পরে জয়েন করবে, শিলা আপাও অ্যাবসেন্ট রয়েছে। তো আমরা নিয়মিত জয়েন করার চেষ্টা করবো, হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা না থাকে ক্লাসগুলোতে রেগুলার হইতে কিন্তু করতে হবে। দেখেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমি কখনো করা হয়নি, অল্প অল্প করেছি, আজকে আমি ডিটেলস করতে চাচ্ছি। ক্লাসিফিকেশন অফ ভার্ব, আমরা আগেও কিন্তু ভার্ব পড়েছি, আজকে আমরা ডিটেইলস এটা পড়বো যে ভার্বটা, হ্যাঁ, ভার্বটা, ভার্বটা হচ্ছে, হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ, 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 আপনার দোয়াই আমাকে অনেক দূরে নিয়ে যাবে, হ্যাঁ। ঠিক ঠিক, ঠিক 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 ঠিক। I am grateful to you. I am really grateful to you. I want to thank before because you appreciate me, and your appreciation is like valuable as gold to me. থ্যাংক ইউ। দেখেন একটা বিষয় কি জানেন, দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, যখন মাঠে ক্রিকেট খেলা হয় বা ফুটবল খেলা হয়, একটা প্লেয়ার যখন একটা ভুল পাস করে বা একটা ভুল খেলা খেলে বসেও, দর্শকরা বা তার যে অনুসারী বা তার দলের প্লেয়াররা তাকে কিন্তু করতালি দিয়ে তাকে উৎসাহিত করে। সে কিন্তু ভুল করেছে খেলার মাঠে, তারপরও তাকে উৎসাহিত করা হচ্ছে কেন? কারণটা হচ্ছে কি, সে যেন এই ভুলটা পরে না করে, বা সে যেন উৎসাহ পায়, এখানে মেইন বিষয়টা হচ্ছে উৎসাহ। তো আসলে আপনি যে আমাকে উৎসাহ দিয়েছেন, বা আমি আসলে অনেক কষ্ট করে ক্লাসটা নিয়েছিলাম, অনেক, আমি প্রত্যেকটা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হুম হুম হুম।
হুম শিখতে হবে, হুম 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 হুম। সেটা মডাল ভার্ব প্লাস প্যাসিভ ভয়েসে এসেছে। আমি ওইখানে শোনার পরে আর শুনতেই পারলাম না। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। আজকের আপনার এই কথাগুলা অন্যদেরও শোনার একটু প্রয়োজন ছিল, ওনাদেরও একটু ক্লাসে আজকে যদি আরো একটু বেশি লোক হতো এই কথাটা আপনি আগামী ক্লাসেও বলবেন। হ্যাঁ আসলে খুব ভালো অবশ্যই লাগলো, স্যার, হ্যাঁ আপনাদের অ্যাপ্রিপি। সুন্দর করে আমার হুম হুম হুম। আসলে দেখেন আমি একটা কথা বলি, পড়াতে গেলে পড়তে হয়। আমার বাবা এই কথাটা বলে, উনি হাই স্কুলের টিচার, তো উনি বলে যে পড়াতে গেলে পড়তে হয়, অর্থাৎ আমি দেখেছি উনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি তো আমার, আমি তো একদিন ফোনে বলেছিলাম যে আপনি আমার মাতৃ সমতুল্য, আপনার ছেলে আমি, এটাই মনে করবো আমি। তো অবশ্যই। তো দেখেন একটা ব্যাপার হচ্ছে, আমার বাবা এই কথাটা বলে সব সময় যে তুমি যখন পড়াবা, দেখেন আমি আজকে আপনাদের এই যে 10টার ব্যাচে ক্লাস, আমি কিন্তু সেই 9:30 থেকে 30 মিনিট ধরে আজকে আমি নিজেও, আমার অনেকগুলো বই রয়েছে ঘরে, তো এই বইগুলা থেকে আমি কিন্তু নিজে নিজে ভার্বটা আমি পড়তেছিলাম, যে আজকে আমি আমার স্টুডেন্টদেরকে ভার্ব পড়াবো, তাহলে আমাকে আগে ভালো করে পড়তে হবে। আমি যদি আগে ভালো করে না বুঝি, অপরকে আমি কিভাবে বুঝাবো? এটা কিন্তু একটা বড় ব্যাপার, যে যে কোনো বিষয় আপনি, আমি আমি যখন পড়াই তখন, তো আমার বাবাও দেখেছি। হ্যাঁ হ্যাঁ That's why I Isha prayer already done. ওকে, অলরেডি ডান, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। হ্যাঁ তো আমাদের বিষয়টা হচ্ছে এমন, আমরা যদি যে কোনো বিষয় ভালো করে ভালো কোনো টিচারের কাছে পড়ি, এবং সেই পড়াটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আমার মনে হয় না বাড়ি এসে পরবর্তীতে পড়া লাগে। আমি এখানে ছোট্ট একটি কথা বলে শেষ করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা একটা, ইটস দ্য বেস্ট ওয়ে। শিখে যাবে, একদমই ঠিক। আমার একটা কথা আমি বলি, আমি যখন ক্লাস 9-এ বা 10-এ পড়তাম, আমি মানবিক বিভাগের ছাত্র ছিলাম, আর্টস গ্রুপের। তো আমাদের আর্টসে একটা সাবজেক্ট ছিল হচ্ছে এখন আমার আমার মানবিক বিভাগে আমার এক টিচার ছিলেন, ওনার নাম ছিলেন হচ্ছেন মিস্টার তরুণ কান্তি বিশ্বাস, তরুণ। হ্যাঁ আমার শ্রদ্ধেয় স্যার, আমি ওনাকে এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করি। তো আমি লাইফে যত টিচার পেয়েছি, উনি হচ্ছে আমার লাইফের শ্রেষ্ঠ বেস্ট টিচার। আমি এখনো তার স্যারের সঙ্গে মাঝে মাঝে কথা বলি। তো আমি ছোট্ট একটা স্যারের কাহিনী উল্লেখ করব। এই যে জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান বই নামে একটা বই ছিল, সায়েন্সের সব সাবজেক্ট গুলা অল্প অল্প করে ওই বইতে ছিল। সায়েন্সের সব সাবজেক্ট গুলো অল্প অল্প করে ওই সাবজেক্টে। হ্যাঁ হ্যাঁ। তো সবই ছিল। অ- হ্যাঁ। তো আমি, ওই স্যার যখন ক্লাসে আসতেন, আমরা যখন আমি যে স্কুলে পড়তাম, ওই স্কুলে আমাদের মানবিক বিভাগে প্রায় 75 জন স্টুডেন্ট ছিলেন একটা ব্যাচে, মানে এক গ্রুপে মানবিক বিভাগে। তো ওই স্যারের একটা রেকর্ড আছে যে ওনার সাবজেক্টে কোনোদিন কেউ ফেল করতো না এসএসসি বোর্ড পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়। তো এর একটা মূল কারণ ছিল, মূল কারণটা হচ্ছে কি, মানে আপনি যে আমাকে অ্যাপ্রিসিয়েশনটা করলেন, এই কারণে আমি কথাটা বলছি, ওই স্যার ক্লাসে এমন কষ্ট করে বা এমন সুন্দর করে পড়াটা বুঝিয়ে দিত, রাতে বাসায় গিয়ে আমাদের শুধু একটা ওইটা চোখ বুলালে আমাদের মানে পড়াটা কমপ্লিট হয়ে যেত। আমি এরকম টিচার এখনো পাইনি। হ্যাঁ 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 একদমই। তো আমি কিন্তু স্যারের আমি স্যারের ওই আদর্শটা ধরে রেখেছি। আমি কি করি, আমি যখন পড়াই তখন কিন্তু আমার মন প্রাণ, আমি সব এই ল্যাপটপের সামনে আমি এটা আপনাদেরকে উজাড় করে দিই। নাসরিন আপা, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন এন্ড রেসপন্ড প্লিজ। নাসরিন আপা, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, যাই হোক, তো এখানে আমি কি বলেছি যে এই যে কথাগুলো আমি বলছি, হ্যাঁ শুনতে পারছেন আপা আপনাকে? হ্যাঁ উনি আনমিউট করেছিলেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা আমরা ক্লাসটা শুরু। ওকে, থ্যাংক ইউ। তো বলা হচ্ছে যে আমি যখন আপনাদের সামনে কথা বলছি বা আমি পড়াটা আমি উপস্থাপন করছি, আমি এমন ভাবে উপস্থাপন করি যেন আমার কথাগুলা প্রত্যেকের ব্রেনে, আমাদের যে মগজে যেন এমন ভাবে চলে যায়, পরবর্তীতে এটা যেন কারো আর ভুলে যেতে না হয়। তো এর জন্যও কিন্তু প্র্যাকটিস করতে হয়, এর জন্যও কিন্তু পড়াটা আমাদেরকে পড়তে হয়। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, অলরেডি অনেক সময় চলে গেছে। আমি এখন আজকে একটু ভার্বটা নিয়ে কথা বলবো, কারণ এই ভার্ব হচ্ছে একটা মানুষের ভিতরে যেমন রুহু থাকে, যেটাকে সোল বলা হয় ইংলিশে, আমরা আত্মা বলি, এইটা হচ্ছে ঠিক ভার্বের সমতুল্য। একটা বাক্যের ভিতরে যদি ভার্ব বাদ পড়ে যায় বা ভার্বটা
ব্যবহারে ভুল হয়, তাহলে কিন্তু আমাদের ঠিক মানুষের যেমন, মনে করেন কোনো মানুষকে যদি শিরশ্ছেদ করা হয় বা তাকে যদি মানে শরীর থেকে তার মাথাটা মগজটা কেটে ফেলা হয়, সে কিন্তু বাঁচবে না। কিন্তু দেখেন একটা মানুষের যদি একটা আঙুল কেটে যায়, সে মানুষটা বেঁচে থাকবে। কোনো মানুষের যদি পা কেটে ফেলা হয়, বেঁচে থাকবে। কোনো মানুষের মাথায় যদি চুল না থাকে, বেঁচে থাকবে। অর্থাৎ আপনি যদি আর্টিকেলের ভুল করেন, আপনি যদি অবজেক্ট বসাতে ভুল করেন, সাবজেক্ট যদি আপনি নাও দেন, বাক্য হয়। আমি ছোট ছোট করে একটু লিখেও দেখাতে পারি, সাবজেক্ট ছাড়া বাক্য হয়। কথাটা একটু কেমন হলো, তাই না? আমরা এখানে দেখেন আমি লিখলাম, একটা ভয়েস চেঞ্জ লিখলাম, আর আই সি ই, রাইস ইজ ইটেন, ই এ টি ই এন, কি লিখলাম? রাইস ইজ ইটেন। এই কথাটার অর্থ হচ্ছে ভাত খাওয়া হয়। দেখেন এখানে আমি কোনো সাবজেক্ট লিখিনি, কারা ভাত খায় আমি কিন্তু এটা লিখিনি, আমি শুধু লিখেছি ভাত খাওয়া হয়। হ্যাঁ, পরিপূর্ণ অর্থ হয়েছে, কিন্তু এটা হচ্ছে প্যাসিভ মুড বলা হয়। অর্থাৎ এইগুলাকে বলা হচ্ছে কর্মবাচ্য। এগুলাকে বলা হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ যেখানে কর্মই স্বয়ং সম্পূর্ণ হয় একটা সেন্টেন্সে, তখন তাকে কর্মবাচ্য বলে। আর আরেকটা রয়েছে অ্যাক্টিভ ভয়েস, এটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। অর্থাৎ যখন কর্তাই একটা সেন্টেন্সের অল ইন অল, সর্বেসর্বা, তখন তাকে কর্তৃবাচ্য বলে। যেমন এখানে আমি একজনের নাম লিখলাম, মিস্টার করিম, কে এ আর আই এম, করিম। তারপর লিখলাম ই এ টি এস, করিম ইটস রাইস, আর আই সি ই। এই বাক্যের মালিক হচ্ছে করিম। করিম ভাত খায়, খাওয়া কাজটি কে করে? করিম করে। খাওয়ার কাজটি কে করে? করিম করে। তাহলে এখানে করিম কিন্তু আমার কি হলো বলেন? করিম হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। করিম ইটস রাইস। তো এই যে একটা বাক্য আমি এখানে লিখলাম যে করিম ভাত খায়, তাহলে এই বাক্যে করিম যেহেতু সাবজেক্ট বা কর্তা, এই জন্য একে বলা হচ্ছে কর্তৃবাচ্য। আপনারা কি বুঝতে পেরেছেন যে কথা দুভাবে বলা যায়, কর্তৃবাচ্যে, আরেকটা হচ্ছে কর্মবাচ্যে, আরেকটা রয়েছে ভাববাচ্যে। বাংলা ব্যাকরণ যদি আমি আলোচনা করি, ভাব বাচ্চটা কেমন? মনে করেন আমার বাসায় একজন লোক এসেছে, এখন আমি বুঝতে পারছি না যে সে কি আমার সমবয়সী, না আমার বয়সে ছোট, নাকি আমার বয়সে বড়, কি বলবো। তো অনেক সময় এভাবে কথা বলা যায়, যেমন কখন আসা হয়েছে, ভাত খাওয়া হয়েছে, কোথায় থাকা হয়। আমাকে কি শুনতে পারছেন কেউ? তো এই যে আমি যে ভাবটা বললাম, আচ্ছা থ্যাংক ইউ, কোনো সমস্যা হলে বলবেন, ওকে। তো আমি যে বললাম যে ভাব বাচ্চেও কথা বলা যায়, ভাব বাচ্চটা কেমন? কোথায় থাকা হয়, কখন আসা হয়েছে, কি খাওয়া হয়, হুম, বাসার সবাই কেমন আছে। এখানে আমি আপনিও বললাম না, তুমিও বললাম না, তুই করেও বললাম না। তো এখানে যে শব্দগুলো লিখেছি আমরা অনেক কথা, আমার মেইন পয়েন্ট ছিল আমরা সাবজেক্ট ছাড়া বাক্য তৈরি করতে পারি। তো আরো মেইন পয়েন্ট হচ্ছে আমরা কিভাবে ভার্বের ব্যবহার করব, অর্থাৎ একটা বাক্যে ভার্ব হচ্ছে হার্টবিট। দেখবেন প্রত্যেকের বুকের উপরে হাত রাখেন, বাম পার্শ্বে, আপনার বুকের বাম পার্শ্বে হাত রাখেন, দেখেন এখানে একটা সাউন্ড এবং একটা ভাইব্রেশন হচ্ছে। হুম, এখানে হার্টের উপস্থিতি আমরা বুঝতে পারবো। তো এই হার্ট, হৃৎপিণ্ড যেমন আমাদেরকে সচল রেখেছে একটা বাক্যের ভিতরে, এই ভার্বটাও কিন্তু ঠিক সেইভাবে সচল রেখেছে। কি রেখেছে বলেন? সচল রেখেছে। একটা বাক্য যেমন আই ইট রাইস, দেখেন এখানে লিখেছি করিম ইটস রাইস, আমি যদি এইখানে এইটা বাদ দিয়ে দেই, কেমন শোনা যায়, কেমন দেখা যায় দেখেন তো? করিম রাইস, করিম রাইস, এটা কি কোনো বাক্য হলো? হলো না। করিম রাইস, কিন্তু আমি অনেক সময় দেখেন এই করি, তাহলে হয়ে গেল করিম ভাত, এটা তো কোনো বাক্য হয় না। আমি এখানে এইটা একটু অমিট করে দিলাম, মুছে দিলাম, রাইস মুছে দিলাম, রাখলাম কি সাবজেক্ট করিম, আরেকটা ভার্ব নিয়ে আসলাম ই এ টি এস, এটাও একটা বাক্য হলো করিম ইটস, করিম খায়। এখানে আপনি অবজেক্ট জুড়ে দিতে পারেন। হ্যাঁ, এটা হতে পারে, এটা হয়, সুন্দর একটা বাক্য করিম ইটস। তাহলে আমি অবজেক্ট বাদ দিয়ে দিয়েছি। অবজেক্ট ছাড়াও কিন্তু আমরা দেখলাম যে মানে বাক্য তৈরি করা যায়। দেখেন আমাদেরকে বাক্য তৈরি করতে হবে, হ্যাঁ। আর আপনারা যে এই যে শিখছেন, এই শেখাটাই হচ্ছে পারফেক্ট শেখা, অর্থাৎ আমরা গ্রামার জেনে তারপরে ইংলিশে কথা বলছি, হ্যাঁ। এইভাবে শিখলে কিন্তু আমরা স্পন্টেনিয়াসলি আমরা
খুব এই শেখাটা এমন ভাবে শিখে আপনি কাউকেও শিখাতে পারবেন। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, কেউ যদি আপনার সাথে, মনে করেন আপনার কোনো নাতি নাতনি যদি বলে যে নানি আমাকে এইটা একটু পড়াই দাও, আপনি কিন্তু কিছু হলেও তাকে পড়াতে পারবেন, টেন্স, মডাল ভার্ব আপনি ধারণা দিতে পারবেন। কিন্তু দেখবেন যারা শুধু শুনে শুনে ইংরেজি শেখে, যেমন আমাদের দেশের ক্রিকেট প্লেয়াররা, এরা গ্রামার জানে না কিন্তু ইংরেজি বলতে পারে। কিভাবে শিখেছে? এরা ওই বিদেশি ইংরেজ প্লেয়ারদের সঙ্গে মিশতে মিশতে এরা শুনে শুনে ইংরেজি শিখেছে, কিন্তু ওটা পারফেক্ট শেখা না। কিন্তু আমরা গ্রামার জেনে যদি ইংরেজি বলি, ইংরেজি শিখি, এটা হচ্ছে পাকাপোক্তভাবে স্ট্রংলি শেখা হলো। যাই হোক, তো এখানে বলছি যে করিম ইটস, এটা একটা বাক্য হয়। আর যদি কখনো সাবজেক্টও বাদ দেওয়া হয়, করিমকে বাদ দিয়ে বাক্য হতে পারে রাইস ইজ ইটেন, অর্থাৎ ভাত খাওয়া হয়। আমাদেরকে আজকের আলোচ্য বিষয় ভার্ব, মনে রাখতে হবে। ইয়েস, ভাত খাওয়া হয়, হ্যাঁ, এটা প্যাসিভ মুড। তো আজকে আমরা ভার্ব নিয়ে একটু কথা বলবো। বলা হচ্ছে ভার্ব প্রধানত দু প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আচ্ছা দেখেন, যারা জয়েন করেছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কিন্তু জয়েন যারা করেনি আমি চাচ্ছিলাম যে আরো কেউ একটু জয়েন করুক, কারণ এই যে ক্লাসগুলা রেগুলার, কিন্তু একটা ক্লাস নিতে অনেক কষ্ট হয়। পাওয়া যাবে না, হ্যাঁ, একটা ক্লাস নিতে, হ্যাঁ, ইয়েস, একটা, ধন্যবাদ, ঠিক বলেছেন আপা, একটা ক্লাস নিতে অনেক কষ্ট করতে হয়, কথা বলতে হয়। কথা বলাটা কিন্তু জীবনের জগতের একটা অন্যতম কষ্টের কাজ। যারা এই যে, হ্যাঁ হ্যাঁ, তো আজকে যারা জয়েন করেনি তারা এই ক্লাসটা মিস করলো। এই জন্য বলা হয় কি যে এইটা হচ্ছে খুব মানে প্রাইভেট বা টিউশানি, বা এই যে পড়তে যাওয়া, আমরা ছোটবেলায় পড়তে যেতাম, আমার বাবা বলতো যে কখনো টিউশানি মিস দিও না, প্রতিদিন তুমি যাবা, ঝড় বর্ষা হলেও যাবা। তো আমি বলতাম কেন? বলে যে প্রাইভেট পড়তে গেলে, মনে করো তুমি যেদিন গেলে না, এই দিন তোমার টিচার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করলো, এটা তো তুমি আর পরে পাবে না। এখন তো অনলাইন ক্লাস, আপনারা রেকর্ডটা দেখে নিতে পারেন। আমাদের সময় বা আরো আগে যখন আমরা অফলাইনে স্যারের বাসায় গিয়ে পড়তাম তখন, হুম হুম, তো এই জন্য বলি যে ক্লাসটা মিস করতে নেই। আজকে যারা ক্লাস জয়েন করেছেন, আগামীকাল আমি হয়তো এই লেসনটা আর পড়াবো না, অন্য একটা লেসনে চলে যাব। কিন্তু আজকে যারা জয়েন করিনি তারা তো এটা আর পাবে না। যাই হোক, হয়তো ব্যক্তিগত সমস্যার কারণে জয়েন করিনি। তো বলা হচ্ছে ভার্ব বা ক্রিয়া প্রধানত দু প্রকার, ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, হ্যাঁ। অর্থাৎ আমি এখানে একটু বলি, যেমন যে ভার্বের মাধ্যমে কোনো একটা বাক্য বা কোনো একটা সেন্টেন্স সমাপ্ত হয়ে যাবে, তখন তাকে সমাপিকা ক্রিয়া বলবে। তখন তাকে সমাপিকা ক্রিয়া বলবে। যেমন এই দেখেন, এখানে আমি একটা শব্দ লিখেছি, হি নোস ইট, এর অর্থ হচ্ছে সে এটা জানে। এখানে ভার্ব হচ্ছে নো, আর যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে নো এর পরে এস হয়েছে, নোস। হি নোজ ইট, সে এটা জানে। হি নোজ ইট, সে এটা জানে। এটার অর্থ হচ্ছে এমন যে সে এটা জানে। হুম, আচ্ছা। তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কারো পাশে শব্দ হলে মিউট রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে কি বললাম, সে এটা জানে। আচ্ছা, এই যে বললাম সে এটা জানে, তাহলে এই কথাটার দ্বারা কিন্তু বাক্যটার আর কোনো কিছু শোনার ইচ্ছা বাকি নেই। কি বললাম, সে এটা জানে। আচ্ছা, আরো একটা বাক্য দেখেন, এখানে লিখেছে হি সিংস এ সং, হ্যাঁ, হিটা এই পাশে চলে আসছে। এই যে হি সিংস এ সং, এর অর্থ হচ্ছে সে একটি গান গায়। আচ্ছা, এই যে এখানে ভার্বটা হচ্ছে সিং, যেহেতু এখানে থার্ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এস হয়েছে, সিংস। হি সিংস এ সং, সে একটি গান গায়, এটা বললে কিন্তু আর কোনো কিছু শোনার ইচ্ছা বাকি থাকে না। তো এই যে সিংস, এই যে নোজ, আই ইট রাইস, এখানে ইট, এগুলোকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে বলে ফাইনিট ভার্ব। এক একটা করে বিষয় শিখাবো, খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে কিন্তু। নাসরিন আপা একটু কথা বলেন তো, আপনি কি ব্যস্ত আছেন? হ্যাঁ, একটু কথা বলতে হবে, বিষয়গুলো একটু আনমিউট করে। নাসরিন আপা, লিপিকা রানী, আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি। হুম, আমি আমি দেখেন 1 মিনিটের ভিতরে একটা বিষয় দেখিয়েছি, সেটা হচ্ছে ফাইনিট ভার্ব। এটা কি বুঝতে পেরেছেন যে ফাইনিট ভার্বটা কেমন হয়? স্যার আমি বুঝতে পারছি, মাঝে মাঝে আবার কেটে যাচ্ছে, ওই যে মাঝখানে নেট প্রবলেম থাকে তো, সেটাকে চল। আপনি কোন সিম ব্যবহার করেন, বা আপনি ল্যাপটপ না ওয়াইফাই ব্যবহার করেন? আচ্ছা, এমবি কিনবেন, এমন একটা সিমে এমবি ব্যবহার করবেন। গ্রামীণ সিম যদি ভালো নেটওয়ার্ক পায় গ্রামীণ কিনবেন, যদি বাংলা লিংক হয়। কারণ কি, আমার কথাগুলো যদি কেটে যায় বা আপনি যদি একদিনের ক্লাসটা মিস করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আপনি ভালো নেটওয়ার্ক ব্যবহার করবেন, আমি এটা আশা রাখবো, তাহলে ক্লাসটা খুব ভালোভাবে শুনতে পারবেন। ধন্যবাদ। তো দেখেন, আমি একটু একটা জিনিস বুঝালাম, ফাইনিট ভার্ব অর্থাৎ এমন কিছু ভার্ব রয়েছে
যে ভার্বগুলা বললে মনের আর কোনো কিছু শুনতে ইচ্ছা বাকি থাকে না সেগুলাকে ফাইনিট ভার্ব বলে। ফাইনিট ভার্ব শব্দের অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, যে কথাগুলা বললে আমাদের মনে আর কোনো কিছু শুনতে ইচ্ছা বাকি থাকে না সেগুলাকে সমাপিকা ক্রিয়া বলে, যারা সমাপ্ত হয়ে যায়। যেমন যদি যদি বলি লোকটা গান গায়, আমি বেড়াতে যাই, এগুলা হচ্ছে গান গায়, সিং, বেড়াতে যাওয়া, এগুলো সব ফাইনিট ভার্ব। কিন্তু নন ফাইনিট ভার্বটা কেমন দেখেন, নন ফাইনিট ভার্বটা দেখেন, নন ফাইনিট ভার্ব, এই যে নন ফাইনিট ভার্ব, হ্যাঁ, নন ফাইনিট ভার্ব এটার অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, বাংলা অর্থটার ভিতরেই কিন্তু সব লুকানো রয়েছে, অর্থাৎ অসমাপ্ত থেকে যাবে এমন কোনো ভার্ব যদি আমরা বলি, সেই ভার্বগুলোকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। হুম, এদের কি বলছে, সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন অসমাপিকা ক্রিয়ার এখানে আমি একটা উদাহরণ লিখি, যেমন লিখলাম, মনে করেন আই, WANT, আই ওয়ান্ট টু গো। এখানে কি লিখেছি, আই ওয়ান্ট টু গো, এর অর্থ হচ্ছে কি আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো এর অর্থটা হচ্ছে আমি যেতে চাই। কিন্তু দেখেন আমি যদি এতটুকু বলে থেমে যাই, আই ওয়ান্ট, আমি চাই, এখানে কিন্তু আপনাদের আরো কিছু শোনার ইচ্ছা জাগবে যে আমি চাই কি, আমি যেতে চাই, আমি খেতে চাই, আমি বুঝতে চাই, আমি পড়তে চাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাইড টক যাদের ওখানে হয় একটু আনমিউট করবেন প্লিজ। তো এখানে অসমাপিকা কোনটুকু আপনাদের প্রশ্ন থাকতে পারে, এখানে অসমাপিকা হচ্ছে এইটুকু, যে এই যে টু গো, যদি বলা হয় আমি যেতে, তখন আপনি বলবেন স্যার আপনি যেতে কি আরো কিছু বলুন, তখন আমি বলবো আমি যেতে চাই, আমি খেতে চাই। এখানে আমি আরো লিখতে পারি, মনে করেন টু ইট, টু EAT। হ্যাঁ, এখানে এই দুইটাকেই অসময়, যে টু গো পরেরটা লিখেছি দেখেন টু ইট। হ্যাঁ, এই যে টু গো, টু ইট, এইটাকে বলে নন ফাইনাইট ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব। নন ফাইনাইট ভার্ব, হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব। মনে, ইয়েস, ING থাকলে সেটা জিরান্ড হয়, ওটা আমি দেখাবো। আচ্ছা, দেখেন এটা আমি পরে দেখাচ্ছি, এখানেই রয়েছে, এই দেখেন নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। যাই হোক, তবে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি বুঝতে পেরেছেন, যে যে ভার্বগুলোর দ্বারা বাক্য সমাপ্ত হয়ে যায়। দেখেন এইখানে একটু পড়ে ফেলেন, আপা একটু পড়েন, হোসনের আপা বলছে যে যে ভার্ব দ্বারা সেন্টেন্সের, হুম হুম, পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনিট ভার্ব বলে। যেমন he sing a song, sings a song, he knows it, অর্থাৎ সে একটি গান করে এবং সে জানে, ইয়া জানে। তো যেমন বাক্যটি সম্পূর্ণ করা হয়েছে। থ্যাঙ্কস এ লট। দেখেন আমি এখানে আরেকটু ব্যাখ্যা করব, সেটা হচ্ছে এই যে জায়গাটুক বলা হচ্ছে এই নন ফাইনাইট ভার্বে, দেখেন সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে, হ্যাঁ, যাদের মানে বলতে হবে যেসব ভার্বের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। যেমন এই দেখেন নো মানে হচ্ছে জানা, হ্যাঁ, এখানে নোজ না, আমি আরেকটু বলি, দেখেন ঠিক বলেছেন নোজ, কিন্তু একটু ব্যাখ্যা দেই। এই নো মানে জানা, এই নো ভার্বের কিন্তু ভার্ব ফর্ম পরিবর্তন করা যায়। নো মানে জানা, নিউ মানে হচ্ছে জেনেছিল বা জানিয়াছে। তো দেখেন আরেকটু বলি, যেমন এখানে সিং, এই সিংটা হচ্ছে ভার্ব, সিং মানে গান গাওয়া, এর এটার পরিবর্তন করা যায়, সিং মানে গান গাওয়া, আর স্যাং মানে গান গেয়েছিল, সিং স্যাং সাং। এই যে, হ্যাঁ, এই ফাইনাইট ভার্বগুলোর কিন্তু V1, V2, V3 এইগুলো করা যায়, আর নন ফাইনাইট ভার্বে ওইগুলো করা যায় না। এটাই হচ্ছে বড় পার্থক্য। কেমন দেখেন, এই যে লিখেছি টু গো, এই টু গো কে কিন্তু আর পরিবর্তন করা যায় না, এইটাকে কিন্তু শোনেন, এটা আপনি টু গো, টু ওয়েন্ট, তারপরে টু গন, এটা আপনি বলতে পারবেন না। এই যে দেখেন এখানে অলরেডি বলে দিয়েছে, এইটা দেখেন আপনি বলছেন কেন, এটা হচ্ছে গ্রামারের ব্যাখ্যাটাই এরকম। আমি যদি বলি 2 আর 2 4, আপনি যদি বলেন স্যার 2 আর 2 4,
ঘটে না, এই জায়গায় বলতে হবে ঘটে না। হ্যাঁ, এখানে বলতে হবে ঘটে না। কোথায়? আর যেটা ঘটে না সেটা অসমাপিকা ক্রিয়া। স- সহজে আমি দুইটা পার্থক্য বের করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি বলেছি যে এই নন ফাইনাইট ভার্বে কিন্তু এখানে আপনি ইসের পরিবর্তন করতে পারবেন না, অর্থাৎ এখানে আপনার পরিবর্তনটা হবে না ভার্বের। হ্যাঁ, আর ফাইনাইট ভার্বে কিন্তু ভার্বের পরিবর্তন করা যায়। আচ্ছা, দুইটা ভার্ব কি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি বলেন তো? আচ্ছা, থ্যাংক ইউ। এইবার দেখেন, বলছে এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে আবার দুই প্রকার। নন ফাইনাইট, হ্যাঁ, সরি, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব এর অর্থ হচ্ছে মূল ক্রিয়া। এর অর্থ কি হবে বলেন? মূল ক্রিয়া। আর অক্সিলারি ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। আমি এখানে একটা সুন্দর উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে, কলেজে দেখবেন একজন প্রধান, মানে হাই স্কুলে যাকে প্রধান শিক্ষক বলা হয়, কলেজে তাকে বলা হয় প্রিন্সিপাল, অর্থাৎ অধ্যক্ষ বলা হয়। অধ্যক্ষ দেখবেন প্রত্যেকটা কলেজের একজন হেড থাকে, প্রধান। ওনাকে হাই স্কুলে যেমন বলা হয় প্রধান শিক্ষক, কলেজে প্রধান শিক্ষক বলা হয় না, ওনাকে বলা হয় অধ্যক্ষ বাংলায়, আর ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। হুম, সেই হিসাবেও কিন্তু এই ফাইনিট ভার্ব এরা দুই ভাই। ফাইনিট ভার্ব এরা দুই ভাই। বড় ভাইয়ের নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মূল ক্রিয়া, আর অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। হুম, আপনাদের পাশে যার পাশে কথা হয় আপনারা নিজেরাই মিউট করবেন, আমাকে বারবার মিউট করতে হচ্ছে। একটু খেয়াল রাখবেন প্লিজ। আর যদি কেউ কথা বলতে চান, প্রশ্ন করতে চান, তখন আপনি আনমিউট করে নেবেন। হ্যাঁ, পার্সোনাল ব্যাচে দেখেন আমি কিন্তু কখনো এখানে আনমিউট করছি না। ওই বড় ব্যাচ আর পার্সোনাল ব্যাচের পার্থক্য এখানে, আমি কথা বলছি, হ্যাঁ আপনি শুনছেন, আপনি প্রশ্ন করতে পারছেন, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছি। হ্যাঁ, তো আমি কিন্তু কখনো, এই যে দেখেন আমার এখানে অপশন রয়েছে, এই আমি কিন্তু মিউট করে দিলাম, আপনারা কথা বললেও আমার এখানে আর কোনো ব্যাড সাউন্ড আসবে না, কিন্তু আমি এখানে সব সময় এই যে দেখেন আনমিউট করে রেখেছি। আপনারা সব সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। যাই হোক, তো আপনাদের কারোর পাশে ব্যাড সাউন্ড হলে একটু মিউট রাখবেন, আমার সুবিধা হবে পড়াতে। তো বললাম যে ফাইনিট ভার্ব এরা দুই ভাই, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কেমন, আমি যদি এখানে একটা লিখি, একটা মাত্র ভার্ব থাকবে এবং সেই কিন্তু ওই বাক্যের প্রধান হবে, ওর আর কোনো ভাগীদার থাকবে না। কেমন দেখেন, এখানে লিখলাম আই পি এল এ ওয়াই, আই প্লে ফুটবল, এফ ডাবল ও টি, তারপর বি এ এল এল, আই প্লে ফুটবল। হ্যাঁ, এর অর্থ হচ্ছে আমি ফুটবল খেলি, প্রেজেন্ট টেন্স, তাই না? তো এখানে একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে প্লে। একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে প্লে। তাহলে বাক্যটা কি হলো? আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। দেখেছেন, আই প্লে ফুটবল। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। একদম ঠিক বলেছেন ফাতেমা আপা, ফাতেমা মঞ্জুরি আপা ঠিক বলেছেন যে এখানে সে নিজেই কিন্তু, যেমন কলেজের প্রিন্সিপাল স্যার যা বলে সহকারী সাবঅর্ডিনেট টিচারদের সেটা মেনে চলা লাগে, কিন্তু প্রিন্সিপাল স্যার কিন্তু কারো অন্য কারো কাছে, মানে সে বাধ্যবাধকতা, সে কারো কাছে জবাবদিহিতা করে না, কারণ সে ওই কলেজের প্রধান। প্রধানমন্ত্রী যদি কোনো আদেশ করে, নির্বাহী আদেশ, সেটা দেশবাসীকে মেনে চলা লাগে। হ্যাঁ, বাধ্য। এখানে প্রধানমন্ত্রী কারো কথা মেনে চলবে না, তো প্রিন্সিপাল ভার্বের কথা মেনে এই বাক্যটাকে অন্য অন্য ওয়ার্ডদেরকে চলতে হবে। অর্থাৎ ওই যে উদাহরণ দিয়েছি, কলেজের প্রিন্সিপাল সাহেব, অল ইন অল। তো এই বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে, পেলে। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এ স্বয়ং সম্পূর্ণ। আই পেলে ফুটবল, আমি ফুটবল খেলি। কিন্তু আমি যখন অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়ার উদাহরণ টানতে যাব, তখন আমি এটা লিখতে পারি, আই এম পি এল এ ওয়াই আই এন জি, আই এম প্লেইং, এফ ডাবল ও টি বি এ এল এল। কি লিখলাম? আই এম প্লেইং ফুটবল। হ্যাঁ, আই এম প্লেইং ফুটবল, এটার অর্থ হচ্ছে আমি ফুটবল খেলিতেছি। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি ফুটবল খেলিতেছি, দেখেন এখানে দুইটা ভার্ব রয়েছে পাশাপাশি। এই দুইটা ভার্বের, একটা ভার্ব হচ্ছে অ্যাম নামক একটা ভার্ব, আরেকটা ভার্ব হচ্ছে পেলে নামক একটা ভার্ব। হ্যাঁ, দুইটা ভার্ব। ইয়েস, তো এই পেলে প্রথম বাক্যেও পেলে ছিল, এখানে আইএনজি করেছি প্লেইং, যেহেতু কন্টিনিউয়াস টেন্স। এই প্লেইং কে হেল্প করার জন্য এ একা একা কিন্তু সাহায্য প্রকাশ করতে পারে, কিন্তু সাহায্য
মানে প্রকাশ করতে পারলেও এখানে অ্যাম কিন্তু এসেছে এই হেল্পকে মানে পেলেকে সাহায্য করার জন্য। এই জন্য এই অ্যামটাকে বলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এখানে এই প্লেইংটা কিন্তু আমার মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আমরা বিস্তারিত ভিতরে পাবো যে অক্সিলারি ভার্বের আবার প্রকার আছে, যেমন মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, হ্যাঁ, তারপরে প্রাইমারি অক্সিলারি ভার্ব, অনেক বিভাজন আছে। তো এই জন্য বলছি যে ভার্ব ফর্মটা আজকে আমি পড়াই যতদূর যেতে পারি। তো দেখেন এটা হচ্ছে অক্সিলারি ভার্বের উদাহরণ, আই অ্যাম প্লেইং, আমি খেলছি। তাহলে অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে মেইন ভার্ব। এইবার চলে আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। যেমন আই পেলে ফুটবল, এখানে পেলে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবার দেখেন কোন বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন আই অ্যাম ইন ক্লাস 12। দেখেন একটু খেয়াল করবেন সবাই, এখানে আমি অ্যামটাকে বলেছি সাহায্যকারী ক্রিয়া, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু এই অ্যামটা, ধন্যবাদ, এই অ্যামটাই কিন্তু ঠিক বলেছেন আপা, এই অ্যামটা আবার কখনো এখানে তো সে সাহায্যকারী ক্রিয়া আছে, কখনো কখনো সে আবার মেইন ক্রিয়া প্রিন্সিপাল ভার্ব হতে পারে। অর্থাৎ সেটা কখন হবে, আমি এই সেন্টেন্সের ভিতরে অলরেডি বলে ফেলেছি, আপনারা শুনেছেন যে কোনো বাক্যে যদি একটি মাত্র ক্রিয়া থাকে, কোনো বাক্যে যখন একটি মাত্র ক্রিয়া হবে, সে যাই হোক না কেন, অ্যামিজারও হতে পারে। আবার যেমন দেখেন এই যে উপরের বাক্যই, এখানে একটি মাত্র ক্রিয়া রয়েছে, এই জন্য এটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, আই প্লে ফুটবল। কিন্তু এই যে বাক্যটা আই অ্যাম প্লেইং ফুটবল, এখানে অ্যামটা কিন্তু আবার অক্সিলারি ভার্ব। তো আমি আবার জাদুবিদ্যা দিয়ে এই অ্যামটাকে আমি আবার দেখেন এখানে মেইন ভার্ব বানিয়ে দিচ্ছি। কেমন, এখানে বললাম আই, হ্যাঁ দেখেন বললাম, হ্যাঁ আই অ্যাম আ স্টুডেন্ট, STUDENT, বললাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে অ্যাম। সেটা কি আছে বলেন, অ্যাম। এই অ্যামটা কিন্তু এখানে এসে আবার সে প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। আবার বাম পার্শ্বের এই বাক্যে অ্যাম কিন্তু অক্সিলারি ভার্ব ছিল। তাহলে কত সুন্দর না, একই ব্যক্তির বিভিন্ন রূপ। যেমন আমি যদি মনে করেন আপনাদের ক্লাস নিচ্ছি, আমাকে আপনারা স্যার বলে সম্বোধন করতেছেন, কিন্তু আমার বোনের মেয়ে হয়েছে, আমার একটা ভাগ্নি, সে আমাকে মামা বলবে, আমার সন্তান কিন্তু আমাকে বাবা বলবে, কেউ আমাকে কাকা আঙ্কেল বলে ডাকবে। হুম, তাহলে একটা মানুষের অনেক রূপ, এখানেও কিন্তু ঠিক তাই, একটা ভার্বের বিভিন্ন রূপ হচ্ছে। আচ্ছা এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, এগুলো আমি বেশি ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করব না, তারপরও আমি একটু পড়িয়ে যাই যে কোনো বাক্যে, হ্যাঁ, কোনো বাক্যে যদি একটি ভার্ব থাকে তাহলে সেটি, দেখেন আমরা, আপনারা স্টুডেন্ট লাইফে কিন্তু এগুলো পড়ে এসেছেন, হ্যাঁ, এগুলো আপনারা প্রত্যেকেই পড়েছেন, হ্যাঁ, কিন্তু ভুলে গেছেন। এই জন্য আমি এই বিষয়গুলো খুব ভালো করে আবার আমি দেখাচ্ছি। এইগুলা যদি কেউ এখন ধরে নিতে পারেন তাহলে ভালো, এইটা ছাড়া কিন্তু সময় পাবেন না। এবং আমি যত কষ্ট করে, হ্যাঁ অবশ্যই ভুলবেন না, আমি জানি, আমি যত কষ্ট করে পড়াই এগুলো বলতে নাই অনেকেই, অনেক ব্যাচে, হ্যাঁ দেখবেন, অবশ্যই অবশ্যই, অনেক ব্যাচে আপনারা দেখবেন, খেয়াল করবেন অনলাইন অফলাইনে অনেক টিচার আছে, তারা ভাবে কি যে আমি তো টাকাটা পেয়ে গেছি, আমার আর অত পরিশ্রম করতে হবে না। কিন্তু না, কিন্তু না, কিন্তু আমার বিষয়টা অন্যরকম। আমি সব সময় চাই যে আমার টাকাটা হালাল করে নিতে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমি মনে মনে, হ্যাঁ আমি মনে মনে সব সময় আমার 24 ঘন্টায় মনে এই ধারণাটা থাকে যে আমি যদি কাউকে ফাঁকি দিয়ে টাকা নেই, স্বয়ং আল্লাহ পাক বা সৃষ্টিকর্তা ওই টাকাটা আমার কোনো কাজে আসবে না। আমি ফাঁকি দিয়ে আজকে আপনার কাছ থেকে 2 টাকা নিব, কালকে আমার 4 টাকা চলে যাবে, এটা আমি বুঝি। হ্যাঁ, এই বুঝটুক আমার মনের ভিতরে সর্বদা কাজ করে। এই জন্য আমি এখনো পর্যন্ত চেষ্টা করি যে আমি সবাইকে পরিশ্রম করে তার কাছ থেকে আমি টাকাটা নিতে। এটা আমি চেষ্টা করি। তো দেখেন আমি সব সময় সব ব্যাচে, শুধু যে পার্সোনাল ব্যাচে না, সব সময় আমি পরিশ্রম করে পড়াই। ঠিক 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 আসলে, তবে আমি বলবো যদি কারো কোনো আত্মীয় স্বজন রিলেটিভ বা যদি কেউ ইংলিশে দুর্বল থাকে, আমার বেসিকের গ্রামারের ক্লাসগুলো একটু করবে। আমি যদি আমাকে 3 মাসের সময় দেয়, 3 মাসে আমি একটা লিস্ট করে দিব যে আমি কোন তারিখে কোন দিনে কি পড়াবো, মিনিমাম 30 থেকে 40টা। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মানে আপনার পরিবারে কেউ থেকে থাকে, কারণ দেখেন একটু আগে আপনাদের ক্লাসটা শুরু করার একটু আগে
আমার ছোটবেলার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলল কি যে শুনেছি তুমি তো ইংলিশে কোর্স করাও, ব্যাচ করাও, তো আমি একটু তোমার কাছে পড়বো। তা আমি খুব লজ্জা মানে শাইনেস ফিল করলাম। আমি বললাম বন্ধু তুমি এরকম বলছো কেন? সে এখন কোনো জব টব করে না, গ্রামেই থাকে, ওই যে ফ্রিল্যান্সিং করছে, মানে অনলাইনে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন। হ্যাঁ, সেই জন্যই শুনেন, সেই জন্যই সে আমাকে ফোন দিয়েছে এইবার। অনেক কথা বলার পরে বলছে যে তুমি আমাকে অবশ্যই ইংরেজি ভাষাটা শিখিয়ে দাও। তো আমি বলছি যে বন্ধু তুমি ওভাবে বলো না, আমি খুব লজ্জা পাবো। তা বলছে যে না, লজ্জার কোনো বিষয় না, আমি তোমার কাছে ভাষাটা শিখতে চাই, তোমার একটা ব্যাচে আমি ভর্তি হতে চাই। তো আমি তখন তাকে প্রশ্ন করলাম যে এখন তুমি কি করতেছো, সে গ্রামে থাকে, অনেকদিন আমার কথা হয় না। তো সে বলল যে আমি অনলাইনে বিয়ে করেছে, তো এখন তো অর্থনৈতিকভাবে একটা সাপোর্ট প্রয়োজন। তো বলছে যে হ্যাঁ, তো বলছে যে আমি অনলাইনে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স করতেছি, আমি অনলাইনে কাজ শিখতেছি। তো আমি যখন বিদেশি বায়ার যারা আমাকে যারা কাজটা দিবে, এই বায়ারদের সঙ্গে যখন আমি কথা বলি, অনেকেই আমাকে এখন ফোন দেয়, আমি মোটামুটি সে গ্রাফিক্স ডিজাইনের উপর একটা কাজ শিখেছে। তো তাকে ওই ইংল্যান্ড আমেরিকা থেকে বিদেশি যারা বায়ার ওরা ফোন দেয় যে আমার কাজটা এইভাবে ডিজাইন করে দিতে হবে। তো তখন ও কিন্তু বুঝতে পারতেছে না, তখন ওই কাস্টমার গুলো ওর হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন চলে যাচ্ছে কাস্টমার গুলা। ও ধরতে পারতেছে না কাজগুলা, ওর ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাকে তখন ওই কথাটা বললো যে আসলে ইংরেজি ভাষাটা শেখা কতটা জরুরি। তো আমি এই কথাটা এই জন্য বলছি যে আপনাদের নেক্সট জেনারেশন, মনে করেন আপনার বোন বা আপনার বড় ভাই, ছোট ভাই, বা তাদের কোনো ছেলে মেয়েরা যদি থাকে, তাদের কাছে একটা নিউজ পৌঁছে দিবেন, তারা যেন ইংরেজি ভাষাটা খুব ভালোভাবে শেখে। অন্য কোনো সাবজেক্টে যদিও দুর্বল হয়, মেলা সমস্যা হবে না, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো না পারলে, দেখেন এই যে হোসনে আরা আপা, আপনার ছেলেরা বিদেশে থাকে, মেয়েরা বাইরের কান্ট্রিতে থাকে, নিশ্চয়ই তারা ইংলিশে খুবই ফ্লুয়েন্ট, ইংলিশে একেবারে পানির মতো ইংলিশ বলতে পারে। এই যে ফাতেমা মঞ্জুরি আপা এখন কিন্তু এই মুহূর্তে আমেরিকা থেকে ক্লাস করছে উনি, আমাদের বাংলাদেশে ঢাকার লোক, উনি ঢাকার মেয়ে, এখন আমেরিকা থেকে ক্লাস করছে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য বলছি যে আপনাদের কোনো রিলেটিভ বা আপনার নেক্সট যে জেনারেশন পরবর্তী যারা জুনিয়র রয়েছে, আপনার নাতি নাতনি লেভেলের যারা, এদেরকে সবসময় অ্যাডভাইস দিবেন যে তোমরা ভালো করে ইংরেজি শেখো, কারণ ইংরেজি শিখলে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। হুম। আচ্ছা যাই হোক, তো দেখেন, হ্যাঁ আমরা এখানে প্রিন্সিপাল ভার্বটা শিখলাম যে প্রিন্সিপাল ভার্ব অন্য ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে। বাক্যে যদি কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে, তাহলে বুঝতে হবে ওই ভার্বটি প্রিন্সিপাল ভার্ব। যেমন এই বাক্যে লিখেছি, দেখেন আই অ্যাম ইন ক্লাস 12, অর্থাৎ আমি ক্লাস 12-এ পড়ি। এখানে একটি মাত্র ভার্ব আছে অ্যাম। আমরা জানি অ্যাম, ইজ, আর এগুলো অক্সিলারি ভার্ব, কিন্তু না, এখানে অ্যাম হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, এবার দেখেন প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব। একটা ট্রানজেটিভ ভার্ব আর একটা ইনট্রানজেটিভ ভার্ব। আচ্ছা, ট্রানজেটিভ ভার্বের অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। এটা আমি একটু বুঝাই দেই, সকর্মক, যেমন কর্ম কাকে বলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। যেমন যদি বলি আমি ভাত খাই, এখানে খাওয়াকে প্রশ্ন করেন আমি কি খাই, উত্তর আসবে আমি ভাত খাই, তাহলে এই ভাতটা হচ্ছে কর্ম। তো এর ইংরেজিটা হচ্ছে অবজেক্ট। তো যে বাক্যে যে বাক্যে অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে বাক্যে অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। খুব ভালোভাবে একটু বুঝে নিবেন। হ্যাঁ, আবার বলছি, অবশ্যই বলছি, ট্রানজিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক। হুম, আর ইনট্রানজিটিভ সকর্মক, হ্যাঁ, আর ইনট্রানজিটিভ এর অর্থ হচ্ছে অকর্মক। অর্থাৎ যে সকল ভার্বের বা যে সকল বাক্যে অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে বলেন? ইনট্রানজিটিভ ভার্ব বলে। একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। দেখেন আমরা ভিতরে দেখি, প্রথমে আমরা ট্রানজিটিভ ভার্বটা নিয়ে কথা বলবো। বলা হচ্ছে, এটা একজন একটু পড়েন তো, এই লাইনটা, এই সেন্টেন্সটা একটু পড়েন। যেসব ভার্বে যে একটা গুরু আছে, গোস টু স্কুল, সে যায়। ই গোস টু স্কুল। আচ্ছা ফাতেমা আপা একটু পড়েন তাহলে এই বাক্য দুইটা কি বলেছে এখানে। খুব সহজ একটা কথা বলেছে, পড়তে পারবেন? আসতেছে না স্যার, হুম, এই আসতেছে যে না। আসছে, এবার পড়েন। যে ভার্বের অর্থ
করার জন্য হুম অবজেক্টের প্রয়োজন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। হুম যেমন যেমন অবজেক্টে যে ওখানে সে ঘড়ি ঘড়ি উড়াইয়াছে, একে কাইট মানে কি অবজেক্টের প্রয়োজন হয়েছে, অবজেক্ট কি উড়াই স্কুল অবজেক্ট স্কুল, সে স্কুলে যাইতেছে, সে কোথায় যাইতেছে, টু স্কুল স্কুলকে, এইখানে যে যে অবজেক্টের প্রয়োজন এইটাই বোঝায়। ধন্যবাদ, অনেক ভালো। দুইজনে আমরা সবাই খুব ক্লিয়ার বুঝেছি। অর্থাৎ বলা হচ্ছে যে যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দেখেন এখানে একটা ভার্ব রয়েছে ফ্লাইস, সে উড়ায়। আচ্ছা যদি বলি সে উড়ায়, কি উড়ায়? সে ঘুড়ি উড়ায়। এই উড়ানো নামক যে একটা ভার্ব, এইটাকে সাহায্য করার জন্য এখানে একটা অবজেক্ট বসেছে এ কাইট। এখানে একটা অবজেক্ট বসেছে এ কাইট। তো এই এ কাইট এইটা হচ্ছে এই ফ্লাই ভার্বের ট্রানজেটিভ অবজেক্ট। বুঝতে পেরেছেন? অর্থাৎ যে ভার্বের অর্থ পরিপূর্ণ করার জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে। তাকে কি ভার্ব বলে? ট্রানজেটিভ। যেমন এই যে হি গোস টু স্কুল, গো মানে যাওয়া, এই ভার্বের জন্য একটা অবজেক্ট রয়েছে স্কুল। এই স্কুলটা কিন্তু এই বাক্যে একটা অবজেক্ট বা কর্ম, আর এই বাক্যের ভার্ব হচ্ছে গো। তাহলে এই গো ভার্বের একটা অবজেক্ট রয়েছে স্কুল, এই জন্য এই গো ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব। এই গো ভার্বটাকে বলা হচ্ছে কি ভার্ব? ট্রানজেটিভ। আচ্ছা নূতন লিপিকা আপা বা নাসরিন আপা একটু বলবেন যে আমি কি পড়ালাম এতক্ষণ, বলেন তো। নাসরিন আপা বলেন, আপনার নেটওয়ার্কটা একটু বলেন। হুম হুম সেটা হচ্ছে কর্মক্রিয়া। প্রক্রিয়া, হ্যাঁ। ধন্যবাদ। লিপিকা দিদি একটু বলেন তো কি বলেছি আমি। নাসরিন আপা খুব ভালো বুঝতে পেরেছে, আপনি বলেন। হুম হুম না ওইটা বলবেন না, আমি একটু আগে বুঝিয়েছি ট্রানজেটিভ ভার্ব। এই ট্রানজেটিভ ভার্বটা নিয়ে আপনি, হ্যাঁ সকর্মক, এটা 1 মিনিট একটু বলেন। আমি জানতে চাচ্ছি যে এটা কেমন ভাবে হয়। একটা সেন্টেন্স বলেন তো যেখানে একটা ভার্ব রয়েছে বা একটা অবজেক্ট রয়েছে। দেখেন আমি এইটাই এতক্ষণে বুঝিয়েছি যে যে ভার্বের অর্থ, যে ভার্বের অর্থ হ্যাঁ বলেন। হুম হুম ধন্যবাদ। টু স্কুল, বা আপনি বলতে পারেন শুধু স্কুলটা হচ্ছে এই গো ভার্বের জন্য অবজেক্ট, এই জন্য এই ভার্বটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি ফ্লাইস এ কাইট, সে একটা ঘুড়ি উড়ায়। তাহলে এখানে এই যে ফ্লাইস, এইটা হচ্ছে কিন্তু ট্রানজিটিভ ভার্ব। আর দেখেন যখন ইনট্রানজিটিভ ভার্বটা বলবো সঙ্গে সঙ্গে আমরা দেখি একই সঙ্গে, তাহলে আমরা তুলনাটা পার্থক্যটা বুঝতে পারবো। দেখেন বলা হচ্ছে কি, এই যে যে বাক্যটা বললাম ভালোভাবে আমরা লক্ষ্য করি। আমি একটা বাক্য বললাম, দ্য গার্ল সিংস, দ্য গার্ল সিংস। এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে, এর অর্থ হচ্ছে বালিকাটি গায়। বালিকাটি গায়, হ্যাঁ গায়। এখানে গান হবে না, বালিকাটি গায়। এখানে শুনুন, এখানে সিং, সিং মানে হচ্ছে গাওয়া, তো বললাম বালিকাটি গায়। বালিকাটি গায়, এখানে কি গায়? এখানে গান গায়। গানটা আমি বলিনি, লিখিনি, গানটা আমি এখানে লিখিনি। তাহলে এই যে গান, শুনেন, এই যে যে সিং মানে গান গাওয়া, সিংস, সিংস কেন হলো? যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে এস হয়েছে। হুম হ্যাঁ, তাহলে কি হলো? দ্য গার্ল সিংস, বালিকাটি গায়। আচ্ছা এখানে কি গায়? গান টান কি কিছু উল্লেখ করেছি? কোনো অবজেক্ট আছে? নেই। আর যেহেতু এখানে অবজেক্ট নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। ইনট্রানজেটিভ, হ্যাঁ মনে রাখবেন। মনে রাখবেন যে বাক্যে বা যে ভার্বের একটা অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজেটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজেটিভ ভার্ব বলে। যেমন দেখেন, দ্য গার্ল সিংস, এখানে আমি আরো একটা বাক্য লিখেছি, বার্ডস ফ্লাই। আমি লিখেছি বার্ডস ফ্লাই, অর্থাৎ পাখিরা ওড়ে। বার্ড, বার্ড ফ্লাইস, পাখিরা ওড়ে। আচ্ছা পাখিরা কোথায় ওড়ে? এখানে কিন্তু আমি কিন্তু সেই অবজেক্ট বা কর্মটা লিখিনি যে বার্ডস ফ্লাই ইন দা স্কাই, বার্ডস ফ্লাই ইন দা, বার্ডস ফ্লাই ইন দা
ব্রাঞ্চ অফ দ্য ট্রি, হ্যাঁ কিছু আমি লিখিনি, শুধু লিখেছি পাখিরা ওড়ে। অর্থাৎ এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, অন্য কোনো কিছু কিন্তু নাই। তাহলে এই যে বাক্যগুলা, এইগুলাকে বলে ইনট্রানজেটিভ ভার্ব। যেমন দেখেন আরো একটা বাক্য লিখেছি, তৃতীয় বাক্য, মাদার লাভস। কি বলেছি বলেন? মাদার লাভস। এর অর্থ হচ্ছে মা হাসে। তাহলে এখানে মাদার, মাদার হচ্ছে সাবজেক্ট আর লাভস হচ্ছে ভার্ব। সাবজেক্ট আর ভার্ব আছে, অবজেক্ট কি, অবজেক্ট কি এখানে আছে? নেই। আর যেখানে অবজেক্ট থাকে না এইগুলাকে ইনট্রানজেটিভ ভার্ব বলে। হ্যাঁ, সেভাবে একটা অর্থ প্রকাশ করেছে। অবশ্যই, ধন্যবাদ। এখানে অবজেক্ট না থাকলেও এই যে বলেছি দা, এই যে বলেছি প্রথম বাক্য, দা গার্ল সিংস, বালিকাটি গায়, একটা সুন্দর অর্থ প্রকাশ করেছে। আমি বললাম যে পাখিরা ওড়ে বা পাখিরা উড়ছে, দেখেন দা বার্ডস আর ফ্লাইং, এই বাক্যটা এভাবেও লিখলেও কিন্তু ইনট্রানজেটিভ হতো, দা বার্ডস আর ফ্লাইং। আচ্ছা আমি যদি বলি আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, এই বাক্যটাও কিন্তু ইনট্রানজেটিভ, আমি কি খাচ্ছি উল্লেখ করিনি। বুঝতে পেরেছেন? হ্যাঁ উল্লেখ নাই, এই জন্য কিন্তু এইগুলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এগুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে যে কোনটা ট্রানজিটিভ আর কোনটা ইনট্রানজিটিভ। অর্থাৎ আমি এক কথায় যদি বলি, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর ইউ ওকে? আচ্ছা এবার দেখেন, এবার দেখেন অক্সিলারি ভার্ব। এই সংজ্ঞার ভিতরেই সবকিছু আমরা দেখতে পাচ্ছি। অক্সিলারি ভার্বের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্বের অর্থ কি বলেন তো? সাহায্যকারী ক্রিয়া। হ্যাঁ, যেমন দেখেন যেসব ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বরং টেন্স, ভয়েস এবং মুড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে প্রিন্সিপাল ভার্বদেরকে সাহায্য করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। যেমন দেখেন আই অ্যাম রিডিং এ নোভেল, আমি একটা উপন্যাস পড়িতেছি। এখানে এই রিডিং কে সাহায্য করার জন্য অ্যাম নামক একটা ভার্ব এসেছে। দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ, ছাত্রছাত্রীরা গোলমাল করিতেছিল। তাহলে হ্যাঁ, এখানে এই মেকিং কে হেল্প করার জন্য এখানে ওয়ার নামক একটা অক্সিলারি ভার্ব এসেছে। হুম, এখানে ওয়ার নামক একটা অক্সিলারি ভার্ব এসেছে, দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং এ নয়েজ। হুম, তাহলে এখানে কি বুঝতে হবে? এখানে এই যে ওয়ার, এই যে অ্যাম, এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এগুলা কোন ভার্ব? এগুলা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা আপনারা বারবার আনমিউট করছেন কেন? লিপিকা দিদি আপনি বারবার আনমিউট করছেন আর আপনার পাশে শব্দ আসছে, একটু খেয়াল করুন প্লিজ। এটাতে আমার মানে ইয়ে, তাহলে কোথায় শব্দ হচ্ছে একটু ইয়ে করবেন এটা ভালোভাবে, সবাই একটু ক্লাসটা দেখেন। একটা বিষয় কি জানেন, হ্যাঁ একটা, একটা বিষয় একটু মনে রাখবেন। আমি যখন পড়াচ্ছি, পড়াতে পড়াতে আমার কিন্তু একটা ফ্লো চলে আসে। দেখবেন ওই যে যেসব শিল্পীরা গান করে, আসরে মঞ্চে উঠে গান গায়, ওই গানের ভিতরে যদি কখনো ডিস্টার্ব করে কেউ, গানটা কিন্তু ওইভাবে আর গাইতে পারে না। অর্থাৎ কিন্তু ওনার একটা মনোযোগ কিন্তু ওইদিকে চলে আসে। একজন, একজন টিচারও কিন্তু দেখেন, আমি তো আমাকে দেখতে পাচ্ছেন আমি চেয়ারে বসে আছি, আমি ঠিক পাথরের মতো, মানে এক সেকেন্ডও আমি নড়তে পারি না। কারণ কি, আমি যদি নড়ি আমার পিছনে মশার কয়েলও আমি ধরিয়ে রাখি। কেন জানেন? একটা মশাও যদি আমাকে কামড় দেয়, যদিও মশা নেই রুমে, তারপরও আমি মানে আমার অ্যাটেনশনটা যেন ডাইভার্ট না হয়, এই জন্য আমি কিন্তু ঠিক এক ধ্যানে এক জ্ঞানে আপনাদেরকে পড়াই। তো আপনারা চেষ্টা করবেন যে কারো পাশে যদি শব্দ হয় তিনি ব্যক্তিগতভাবে মিউট করে রাখবেন, হ্যাঁ, তাহলে আমার ক্লাসটা নিতে সুবিধা হবে। অবশ্যই না, মানে আপনাকে ইন্ডিকেট করে, আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনাকে, আপনাকে ইন্ডিকেট, আমি কাউকে ইন্ডিকেট করে বলিনি, কেউ মনে কষ্ট পাবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারো পাশে শব্দ হলে। আর এমনি আপনারা প্রশ্ন করবেন, আমার পড়ার ভিতরে যদি কোনো প্রশ্ন না বুঝতে পারেন আমাকে থামিয়ে দিবেন, বলবেন স্যার এই জায়গাটা আর একটু বুঝাই দিবেন। হ্যাঁ না, তারপরও আপনারা, তারপরও আপনারা যেখানে না বুঝবেন বলবেন, আমি কিন্তু শতবার বুঝাতে রাজি। তো দেখেন আমরা বললাম যে অক্সিলারি ভার্বটা আমরা বুঝলাম যে সাহায্যকারী ক্রিয়া, এটা মেইন ভার্বকে সাহায্য করার জন্য চলে আসে। যেমন আই অ্যাম রিডিং এ নোভেল, দ্য স্টুডেন্টস ওয়ার মেকিং আ নয়েজ। হ্যাঁ, ওয়ার এবং অ্যাম এরা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার আমরা আরেকটা দেখব নন ফাইনাইট ভার্ব। এটা আমি তো দেখিয়েছি, এটাকে নন ফাইনাইট ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব বলা হয়। একটা মানুষের যেমন দুইটা নাম থাকে। আজকে একজন ফোন করে বলছে যে স্যার আমি তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝতে পারলাম না, সিম্পল প্রেজেন্ট টেন্স। তখন আমি বললাম যে দেখেন ওই সিম্পল প্রেজেন্ট টেন্সের অপর নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আরেকটা নামে ডাকা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট ইনডেফিনিটকে আরেকটা নামে ডাকা হয় পাস্ট সিম্পল টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সকেও বলা হয় সিম্পল ফিউচার টেন্স। আপনারা এটা মনে রাখবেন, কিন্তু নতুন একটা তথ্য দিলাম। আচ্ছা, এইবার একটু দেখেন, এই নন ফাইনাইট ভার্ব বা এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, অসমাপিকা। যেসব ভার্বের দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ বা শেষ হয় না এবং সাবজেক্ট এর পার্সন ও নাম্বার এর টেন্স অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। কি বলেছি বলেন? তাদেরকে নন ফাইনাইট বা ইনফিনিটিভ ভার্ব বলা হয়। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে কয় প্রকার বলেন? 3 প্রকার। হুম। পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। দেখেন প্রত্যেকটা বিষয় খুবই সহজ আবার খুবই কঠিন। হ্যাঁ, তো এগুলা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। এগুলো বুঝে যদি শুধু বোঝেন মাথায় থাকবে না, বুঝে এগুলো ব্যবহার করতে হবে। বুঝে এগুলো কি করতে হবে? ব্যবহার। যেমন মনে করেন আমার একটা মোটর বাইক আছে, আসলে বাড়ি সত্যি আমার একটা বাইক আছে। তো আমি এখন তো সোহাগ স্যারের সঙ্গে আমরা বরিশালে থাকছি, কিন্তু আমি যখন গ্রামের বাড়িতে যাই অনেকদিন পর যখন বাইকটা স্টার্ট দেয় এটা চলতে চায় না, বিভিন্ন সমস্যা দেখা দেয়, কারণ ইলেকট্রনিক জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। তো ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই। আপনি আজকে যে রুলগুলো আমি শিখালাম, এইগুলা দিয়ে কিছু বাক্য করেন, কিছু মুখে মুখে বলেন, দেখবেন এটা কিন্তু আপনার আর ভুল হবে না। ওই বাইক ফেলে রাখার মতো আপনি ফেলে রাখবেন, এটা 5 দিন পরে আপনি ভুলে যাবেন, আপনার কাছে আবার তখন নতুন হয়ে যাবে। অবশ্যই আমি দিয়ে দিব, প্রত্যেকটা শীট আমি দিয়ে দিই, আপনি গ্রুপে পাবেন। যেমন এই যে বললাম, আপনি এইভাবে বাক্য করবেন কিভাবে, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে এটা আবার একটু দেখবেন আজকে রাত্রে বা কালকে রাত্রে। হ্যাঁ, বা আপনি যখন অফিস থেকে আসবেন, কোনোদিন না দেখতে পারেন শুক্রবারে দেখবেন। হুম। না অবশ্যই তাই বলছি। মনে করেন সপ্তাহে সপ্তাহে যে 3টা ক্লাস, তাহলে এই 3টা ক্লাস শুক্রবারে দেখা কোনো ব্যাপার না, 1 ঘন্টা সময় দিলে হয়ে যাবে। তো এইভাবে এইগুলা আমার পড়াগুলা যখনই আপনি আবার একটু দেখবেন, তখন এটা আপনার রিভাইজ হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। পরীক্ষার আগে আমরা ছোটবেলায় যখন আমি 4-5-এ পড়তাম, আমার আম্মু বলতো যে তুমি সারাদিন বছর যা যা পড়েছো, এখন তো বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে, এগুলো আবার একটু রিভিশন দাও। তো আমাদেরকে এগুলো কিন্তু রেগুলার রিভিশন দিতে হয়। হুম। তো দেখেন এখানে নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার, পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড। এটা নিয়ে আমরা একটু দেখবো যে পার্টিসিপল দেখবো। ওকে, আমি একটু আনমিউট করি। আচ্ছা, এটা হচ্ছে পার্টিসিপল, ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে জিরান্ড। তো আজকে যেহেতু সময়টা শেষ, আমি এখনো 10-15 মিনিট আপনাদের সময় দিব, তবে এই জায়গাতে আমি আর দিচ্ছি না। এটা আগামীকাল থেকে আবার আমি বুঝাবো, এই শীটটা আগামী ক্লাসে শেষ করব যে পার্টিসিপলের ব্যবহার কেমন, জিরান্ড আর ইনফিনিটিভ। জিরান্ড কেমন জানেন? যেমন গোয়িং হোম, গোয়িং হোম বাড়ি যাইয়া আমি ভাত খাবো, বাড়ি গিয়া আমি ভাত খাবো। মনে করেন আপনি স্কুল থেকে বাড়ি ফিরছেন, আপনার বন্ধুকে বলছেন যে আমার প্রচন্ড খিদে লেগেছে, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, আমি বাড়ি গিয়ে মাছ ধরতে যাব, আমি বাড়ি গিয়ে আমার পড়াগুলো রেডি করব, আমি বাড়ি গিয়ে তোমাকে ফোন করবো। এই যে গোয়িং হোম, জিরান্ডের ব্যবহার, জিরান্ডের ব্যবহারটা কিন্তু খুব ভালো করে আপনাকে শিখতে হবে। জিরান্ড না জানলে ইউ ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি উইদাউট দ্য নোয়িং দ্য নলেজ অফ জিরান্ড। জিরান্ড আপনাকে জানতে হবে। তো দেখেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে, জাস্ট ওয়েট। ওকে, দেখেন আমরা যখন স্পিকিং করি, কথা বলি, হ্যাঁ, কথা বলতে গেলে আমাদের এমন কিছু বাক্য প্রয়োজন হয় যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কথাগুলা বলতে পারি। আমরা শুধু গ্রামার শিখলে কথা বলা যায় না। আমাদের দেশের অনেক স্কুলের টিচার, কলেজের টিচার বা অনেকে ভালো ভালো জানা লোক রয়েছেন, গ্রামার খুব ভালো জানে, বাট দে ক্যান নট স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। হোয়াই? হোয়াটস দ্য মেইন কজ? দ্য মেইন কজ ইজ দ্যাট দে ক্যান প্র্যাকটিস, দে আর নট habituated in practice, তারা প্র্যাকটিস করতে অভ্যস্ত নয়। But those person who practice regularly English, if he knows grammar very less, very little, he can speak in English well. Without the knowledge of grammar, you can speak in English. How? How is it possible? Is it possible if you practice, if you practice, if you practice, okay, if you practice with a foreigner regularly, you can speak English well. ইউ উইল প্র্যাকটিস উইথ ইউর সেলফ, আপনি আপনার নিজের সাথে কথা বলবেন। ইফ ইউ উইল প্র্যাকটিস উইথ ইউর ফ্যামিলি মেম্বার, ইফ ইউ প্র্যাকটিস উইথ ইউর মোবাইল ফোন, সাচ অ্যাজ ইউ উইল সুইচ অন ইউর রেকর্ড অপশন and you will catch the speech that you are talking, and after that you will send me, or you will listen yourself,
অর্থাৎ আপনি আপনার ফোনের রেকর্ড অপশন অন করবেন, আপনি কথা বলবেন ইংলিশে, ওইটা রেকর্ডটা ধারণ করবেন, ওইটা আবার আপনি নিজে শুনবেন, আমাকে পাঠাবেন। এখানে যারা রয়েছেন ফাতেমা আপা, দেখেন হোসনেরা আপা কিন্তু রেগুলার এটা করে একটা নিয়ম মেনে, যেদিন আমার ক্লাস থাকে, যেমন আজকে একটু আগে উনি একটা পাঠিয়েছে। তো আমি সবার কাছে এই মেসেজটা দিতে চাই, ফাতেমা আপা, নাসরিন আপা, লিপিকা আপা, আপনারা এই কাজটা করবেন। যে কোনো বিষয়ের উপরে আপনি নিজে নিজে প্রেজেন্টেশন দিবেন। আপনি পেন হতে পারে, রিডিং রুম হতে পারে, নিউজ পেপার হতে পারে, ট্রাফিক জ্যাম হতে পারে, বুক ফেয়ার হতে পারে, বাস স্ট্যান্ড হতে পারে, মোবাইল ফোন হতে পারে, যে কোনো সম্পর্কে, আপনার নিজ বাড়িটাও হতে পারে যে স্যার আমার বাড়িটা এরকম একটা পরিবেশে, আমি এখানে থাকি, যে কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন আপনি ফোনে রেকর্ড করবেন, করে আমাকে পাঠাবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? এটা করতে হবে, হ্যাঁ। এটা করলে আপনার প্র্যাকটিসটা ভালো হবে। তো দেখেন আমরা স্পোকেন ইংলিশে আমরা এগুলো প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, কিন্তু আমরা ইংলিশটা জানি না, আজকে একটু জানি। যেমন হোয়াটসঅ্যাপ, কি খবর, আমাকে বা আমি যদি কাউকে, আমি কাউকে ফোন করলাম, হ্যাঁ এগুলো পড়েন তো, একজন পড়েন প্রথমে, হোসনে আর আপা এগুলো পড়বেন, পরবর্তী সেশন। কি ঝামেলা। ও শিট। হুম। হাই গাই, হ্যালো বন্ধুরা। তারপরে হ্যাঁ দেখেন আমরা এটা প্রায় ব্যবহার করি, হাই গাইজ, হ্যাঁ এটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি, হ্যাঁ হাই গাইজ। এরপর দেখেন আরো রয়েছে। যাচ্ছে পড়েন। গুড জব। হুম বললাম, গুড জব, হুম সাবাস, হুম 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 হতে পারে না। হুম মনে- হুম 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 Definitely, হুম। অবশ্যই। ডেফিনেটলি অর্থ হচ্ছে অবশ্যই। মনে করেন আপনি আমাকে বললেন যে স্যার আপনি ঢাকায় আসলে আমার বাসায় আসবেন, আমি বললাম ডেফিনেটলি, কি বলবো, ডেফিনেটলি, অর্থাৎ আমি ঢাকায় বেড়াতে গেলে, হ্যাঁ। তাহলে এরা এইগুলা কিন্তু আমরা শিখে আমরা ফেলে রাখবো না, এগুলো ব্যবহার করবেন, আজকেই ব্যবহার করবেন। হ্যাঁ কেউ যদি আপনাকে বলে যে আপনি আপা আমার বাসায় বেড়াতে আসবেন, আপনি বলবেন ডেফিনেটলি আই খাম, ডেফিনেটলি আই খাম, অবশ্যই আমি আসবো। দেখেন কেউ যদি অমনোযোগী হয়ে যায় ক্লাসে, আমি মাঝে মাঝে বলি পে অ্যাটেনশন, মনোযোগ দিন, পে অ্যাটেনশন, কি হবে, মনোযোগ দিন। আমরা অনেক সময় দেখবেন যারা এই যে মোবাইলে টিকটক করে, কন্টেন্ট করে, বলে হাই গাইজ, অর্থাৎ হ্যালো বন্ধুরা, গাইজ মানে হচ্ছে বন্ধুরা। আচ্ছা এরপর দেখেন বলা হচ্ছে যে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্যাটার্ন, এই প্যাটার্নে আমরা কথা বলতে পারি। এটা লিপিকা আপা একটু পড়েন তো, এভার মানে কখনো বা সব সময়, লিপিকা দিদি একটু পড়েন এগুলা। হুম। এটা হুইভার, হ্যাঁ হুইভার। হুম 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 যেটাই হোক, হায়রে ভার, যেখানেই হোক না কেন, হোয়ার ইজ আর ওয়াজ ওয়ার, আছে, থাকে, ছিল। হুম হুম। দেয়ার দেয়ার দেয়ার। দেয়ার, আচ্ছা দেখেন যাই হোক, তো এখানে বলা হচ্ছে কখনো বা সব সময় ইভার, যা কিছু, যাই হোক, হুইবার, যেই হোক, যখনই হোক, আমরা সব এখানে জ দিয়ে এসেছে এগুলো, হ্যাঁ। তারপরে দেখেন আরো আছে, আছে বা থাকে বা ছিল, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, দেয়ার হ্যাভ, দেয়ার হ্যাজ বিন, এইগুলোর উপরে আমি একটা ক্লাস নিব। দেয়ার এর ব্যবহার, যেমন কোনো জায়গায় যদি স্থিরভাবে কোনো জিনিস, হুম, হ্যাঁ এটা হচ্ছে দেয়ার ক্যান বি, দেয়ার কুড বি, দেয়ার মে বি, দেয়ার মাস্ট বি। আচ্ছা এইগুলা দিয়ে আমরা একটু বাক্য প্র্যাকটিস করি, যেমন দেখেন, হ্যাঁ যদি বলা হয় এইটা দিয়ে একটা বাক্য করি আমরা, দ্বিতীয়টা যেমন হয়েছে, যদি বলা হয় সেখানে একটা দুর্ঘটনা হয়েছে, তাহলে কি হবে, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা যদি বলা হয় হতে পারে বা থাকতে পারে, যদি বলি দেয়ার ক্যান বি, এটা দিয়ে করতে হবে, যেমন সেখানে একটা মসজিদ থাকতে পারে, দেয়ার ক্যান বি আ মস্ক, মস্ক। যদি বলা হয় সেখানে কিছু লোক থাকতে পারে, দেয়ার ক্যান বি সাম পিপল। আচ্ছা যদি বলা হয় সেখানে একটা নদী থাকতে পারে, রিভার, দেয়ার ক্যান বি এ রিভার। সেখানে একটা চিড়িয়াখানা থাকতে পারে, দেয়ার ক্যান বি এ জু, দেয়ার ক্যান বি এ জু। আচ্ছা এরপর দেখেন কুড বি, হতে পারতো, যেমন তারা ডাক্তার, দেয়ার কুড বি, তাহলে সেখানে একটা মসজিদ থাকতে পারতো, দেয়ার কুড বি এ মস্ক। আচ্ছা যদি বলা হয় সেখানে একটি গাছ থাকতে পারতো, দেয়ার কুড বি এ ট্রি।
আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে এইভাবে আমাদেরকে বাক্য করতে হবে। দেয়ার মে বি হতে পারে বা থাকতে পারে, দেয়ার মাস্ট বি সেখানে নিশ্চয়ই আছে। যদি বলা হয় সেখানে নিশ্চয়ই একটা বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার মাস্ট বি এ ইউনিভার্সিটি দেয়ার। হ্যাঁ সে হ্যাঁ দেয়ার, হ্যাঁ দেয়ার মাস্ট বি এ ইউনিভার্সিটি দেয়ার, এই দেয়ার মানে হচ্ছে আছে, আর দেয়ার মানে সেখানে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় থাকতে পারে, দেয়ার মাস্ট বি নিশ্চয়ই থাকতে পারে। আচ্ছা হতেও পারে বা থাকতেও পারে, দেয়ার মাইট বি, মাইটটা আরো একটু বেশি জোর প্রয়োগ করা বোঝায়। তারপরে দেখেন কি আছে, আমরা যখন ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাবো কিভাবে? থ্যাঙ্কস এ লট, আই এম গ্রেটফুল টু ইউ। তারপরে কি আছে? ইউ হ্যাভ ডান এ লট ফর মি, দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ, Not for me. আমার জন্য অনেক কিছু করেছো। থ্যাঙ্কস ফর বিং হেল্পফুল, ইউ আর ভ্যালুয়েবল টু মি, আই এম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট, তোমার কাছে আনন্দ আছে। আই এম থ্যাঙ্কফুল। দেখেন এগুলো আমি পাঠিয়ে দিচ্ছি এখন, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসায় বসে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হুম, একটু বড় করে দিয়েছি, দেখেন এবার দেখা যায় মনে হয়, তাই তো? আচ্ছা তো দেখেন, এগুলো আমি এখন পাঠিয়ে দিচ্ছি, এগুলো আপনারা পড়বেন। আমরা যদি কেউ মনে করেন, হুম 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 হেল্পফুল, হুম সহায়ক হওয়ার প্রার্থী, অমূল্য, হুম তুমি আচ্ছা, আমার কাছে অমূল্য। ইউ আর দ্য ভ্যালুয়েবল টু মি, টু মি। হুম তারপর রয়েছে আই এম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট, আমি তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। হুম? তাহলে দেখবেন এইগুলা কিন্তু আপনার কলিগ যখন আপনাকে একটা উপকার করবে বা একটা ভালো কাজ আপনাকে করে দিবে, তখন এই বাক্যটা বলবেন, আই এম থ্যাঙ্কফুল ফর ইউর সাপোর্ট। এগুলো কিন্তু বলতে হবে, এখানে কোনো টেন্স লাগে না, এখানে কোনো গ্রামার লাগে না, এগুলো জাস্ট মুখস্থ করবেন। হ্যাঁ এইগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করব। যেমন আমি যখন ক্লাসটা শেষ করি থ্যাঙ্কস এ লর্ড বলি, কেউ যদি একটা ভালো উত্তর দেয় থ্যাঙ্কস এ লর্ড বলি, আই এম গ্রেটফুল টু ইউ, হ্যাঁ ইউ হ্যাভ ডান এ লট ফর মি, তুমি আমার জন্য অনেক করেছো। এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ব্যবহার করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিসটা করব, প্রত্যেকদিন আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আর এইগুলো এখন পাঠিয়ে দিচ্ছি।